বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 9 নম্বর প্র্যাকটিস সেট। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথের জন্য একটা ই বুক এবং 550টা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, যদি একটি বৃত্তের কেন্দ্রে এক্স মিটার দীর্ঘ ও ওয়াই মিটার দীর্ঘ দুটি জ্যা যথাক্রমে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি পরিমাপের দুটি কোণ উৎপন্ন করে, তবে নিচে কোন সম্পর্কটি সঠিক। একটা বৃত্ত আছে, এই বৃত্তে দুটো জ্যা আছে, এই বৃত্তের কেন্দ্র। একটা জ্যা মনে করো এইটা, যার দৈর্ঘ্য দেওয়া আছে এক্স মিটার, এবং আর একটা জ্যা যার দৈর্ঘ্য দেওয়া আছে ওয়াই মিটার। এই জ্যা দুটো বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ জ্যা দুটোর সঙ্গে যদি কেন্দ্র, জ্যা দুটের দুটো পয়েন্টের সঙ্গে যদি কেন্দ্রকে যোগ করা হয় তাহলে এটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর একটা জ্যা আছে যেটাকে যদি কেন্দ্রের সঙ্গে দুটো পয়েন্টকে যোগ করা হয় তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বলেছে তাহলে নিচে কোন সম্পর্কটি সঠিক। দেখো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ডিস্টেন্সকে বলা হয় বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে এটা কেন্দ্র, এখান থেকে পরিধি পর্যন্ত এই দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমি আর মনে করছি। এখান থেকে বৃত্তের পরিধি পর্যন্ত এটাও ব্যাসার্ধ, তাই এটাও আর। কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত এটাও ব্যাসার্ধ, এবং কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দৈর্ঘ্য এটাও ব্যাসার্ধ, সেটাকে আমি আর মনে করলাম, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আমি আর মনে করলাম। এবারে দেখো, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এইটা হচ্ছে 60 ডিগ্রি। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান কেন? দুটোই হচ্ছে আর। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হলে এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হবে, তার কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। এটা সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে। এইটা 60 ডিগ্রি, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180, তার মধ্যে যদি এটা 60 হয় তাহলে এই দুটো কোণের যোগফল হবে 120 ডিগ্রি। কেন? 120 + 60 180 হবে। যেহেতু এই দুটো কোণ সমান, তাই 120কে আমি 2 দিয়ে ভাগ করলে বলবো যে এই প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে এমন একটা ত্রিভুজ দেখতে পেলাম যেখানে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কেন? প্রত্যেকটা কোণ হচ্ছে সমান। তাহলে এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তার তিনটে বাহু সমান হবে। এই বাহুটা যদি এক্স হয় এই বাহুটার মানও এক্স হবে, এই বাহুটার মানও এক্স হবে। তাহলে এই তিনটে বাহুর মান এক্স, কিন্তু আমি দেখছি এইগুলোর মান আবার আর। তাহলে আমি বলতে পারি যেটাই বৃত্তের ব্যাসার্ধ তার মান হচ্ছে এক্স। কেন? এইখানে এই ত্রিভুজটার তিনটে বাহু সমান, একটা এক্স একটা আর দেখছি, তার মানে এক্সের ভ্যালু আর এর ভ্যালুর সঙ্গে সমান হবে। যদি এক্সের ভ্যালু আর এর ভ্যালুর সঙ্গে সমান হয় তাহলে এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে যেটা আর আছে সেটাকে আমি আর এর বদলে এক্স লিখতে পারি। এখানেও তাই, এই ত্রিভুজের এই বাহুটা যেখানে আর আছে তার বদলে আমি এক্স লিখতে পারি, তার কারণ এক্স = আর। এইটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটা আমি এইখানে আঁকছি, যেটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি যেখানে আছে তার করসপন্ডিং যে দুটো বাহু আছে সেগুলো হচ্ছে এক্স আর এক্স করে, আর 90 ডিগ্রি উল্টো দিকে আছে ওয়াই। তাহলে এই ত্রিভুজটা আমি এইখানে তুললাম। এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়। এখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার এটা এক্স স্কোয়ার হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার = 2x²। তাহলে ওয়াই এর মান কত হবে? 2 এর রুট √2, আর এক্স এর রুট হচ্ছে x² √x, অর্থাৎ y √2x। আমি দুই দিকেই রুট করেছি, করলে y √2x আসছে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন। 2-এর প্রশ্নে বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য নির্দিষ্ট। একজন দোকানদার ওই মূল্যের 2/3 দামে দ্রব্যটি বিক্রি করায় তার 10% ক্ষতি হলো।
ধার্য মূল্যে বিক্রি করলে তার লাভের পরিমাণ কত হতো। দেখো এখানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য বা মার্ক প্রাইসের কথা বলা হয়েছে। দোকানদার এখানে বলেছে ধার্য মূল্য নির্দিষ্ট। দেখো 2/3 অংশ দেওয়া আছে, আমি ধার্য মূল্যকে 300x ধরলাম, তাহলে দোকানদার ওই মূল্যের অর্থাৎ ধার্য মূল্যের 2/3 দামে বিক্রি করছে। ধার্য মূল্য ধরেছ তার 2/3 দামে বিক্রি করছো, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 200x। বলতে পারি এটা আমি এখানে কেন 300 ধরেছি, 3-এর গুণিতক 100 দিয়ে, আমার 100 দিয়ে ক্যালকুলেশন সুবিধে হয়, কিন্তু যদি আমি 100 ধরতাম তাহলে এটা কাটতো না, 3কে 100 দিয়ে কাটতো না, তাই 300 ধরেছি মার্ক প্রাইস। মার্ক প্রাইস 300x হলে তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হবে তার 2/3 অংশ অর্থাৎ 200x। আবার বলেছে এই কাণ্ড করলে তার 10% ক্ষতি হতো। ক্ষতি কার ওপর হয়, কিছু বলা না থাকলে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের ওপরে হয়। আমি যদি ক্রয় মূল্য 100y টাকা ধরি, 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য হবে 90y, তাই না? 100y ক্রয় মূল্য হলে 10% ক্ষতিতে বিক্রি করছি, মানে 90yতে বিক্রি করছি। এই জিনিসটাই আমি একবার বললাম বিক্রয় মূল্য 200x, আর একবার বললাম যে বিক্রয় মূল্য 90y, তাহলে বলতে পারি এই বিক্রয় মূল্যটা সমান হবে। কেন, দুক্ষেত্রেই তো আমি বিক্রয় মূল্যের কথা বলছি। তাহলে এখানে একবার বললাম বিক্রয় মূল্য 90y, আর একবার বলছি 200x, তাহলে 90y এর ভ্যালু 200x হবে। তাহলে x/y এর মান কত হবে, x/y এর মান হবে 9/20, অর্থাৎ বলতে পারো x এর ভ্যালু 9 হলে y এর ভ্যালু হবে 20। বলা যায় x এর ভ্যালু 9, y এর ভ্যালু যদি 20 হয়, তাহলে বস্তুটায় ক্রয় মূল্য আমি কিরাম বলতে পারি, বস্তুটায় ক্রয় মূল্য ছিল 100 গুণিত y এর ভ্যালু 20, 20কে 100 দিয়ে গুণ করলে 2000 টাকা। আর x এর ভ্যালু 9 যদি হয়, তাহলে বস্তুটার মার্ক প্রাইস বা ধার্য মূল্য কত হবে, x এর ভ্যালু 9 বসালে 2700 টাকা, 300 গুণিতক 9 2700 টাকা। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য 200 টাকা আর ধার্য মূল্য হচ্ছে 2700 টাকা। বলেছে যদি ধার্য মূল্যে বিক্রি করা হতো তাহলে লাভের পরিমাণ কত হতো। 2000 টাকার জিনিসটা ধার্য মূল্যে অর্থাৎ 2700 টাকায় যদি বিক্রি করতাম তাহলে লাভ হতো 700 টাকা। লাভ যেহেতু ক্রয় মূল্যের ওপর হয়, যদি কিছু বলা না থাকে, তাহলে 2000 টাকা ক্রয় মূল্যের উপরে 700 টাকা লাভ হতো, 100 টাকায় কত, এটাই প্রশ্ন। এখানে 3টে শূন্য যদি কেটে দিই তাহলে 35 দুগুণে 70 অর্থাৎ 35% লাভ হতো, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নে বলেছে থিটা ও আলফা পরস্পর পূরক কোণ এবং থিটা ইস্টু আলফা 2:1 হলে সাইন থিটা ইস্টু সাইন আলফার মান কত। দেখো পূরক কোণ বলতে বোঝায় এই যে এই দুটো কোণ পরস্পর পূরক, মানে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। যদি সম্পূরক বলতো তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হতো। তাহলে থিটা আর আলফা যেহেতু পূরক কোণ, তাহলে থিটা আর আলফা ওই দুটো কোণের যোগফল হবে 90 ডিগ্রি। এখানে যেহেতু থিটা ইস্টু আলফা 2:1, আমি মনে করলাম থিটার ভ্যালু হচ্ছে 2x আর আলফার ভ্যালু হচ্ছে x। কেন, থিটা ইস্টু আলফা 2x:1, আমি এটাকে 2x:, শুধু x, যাতে অনুপাতটা 2:1 হয় সেইভাবে ধরলাম। আমরা দেখতে পাচ্ছি থিটা প্লাস আলফা 90 ডিগ্রি, থিটার ভ্যালু 2x, আলফার ভ্যালু যদি x বসাই তাহলে 2x প্লাস x এর ভ্যালু 90 ডিগ্রি, 3x এর ভ্যালু 90 ডিগ্রি হলে x এর ভ্যালু হচ্ছে 30। x এর ভ্যালু যাই 30, তাহলে থিটার ভ্যালু হবে 30 দুগুণে 60 ডিগ্রি এবং x এর ভ্যালু 30 ডিগ্রি, মানে আলফার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। বলেছে সাইন থিটা ইস্টু সাইন আলফার ভ্যালু কত। সাইন থিটার ভ্যালু হচ্ছে সাইন থিটার মান 60 ডিগ্রি ইস্টু সাইন আলফা, আলফার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ সাইন 60 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি রেশিও কত। সাইন 60-র ভ্যালু √3/2 এবং সাইন 30-র ভ্যালু হাফ। এটা যদি কাটি তাহলে উত্তর হবে √3:1, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 4-এর প্রশ্নে বলেছে 18 সেমি দৈর্ঘ্য ও 14 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার কাগজ থেকে কাগজটির ছোট বাহুর সমদৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্ত কেটে নিলে বাকি কাগজের ক্ষেত্রফল কত হবে। এই একটা কাগজ আছে, এটা আয়তকার কাগজ,
যার দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 14 সেন্টিমিটার। এই আয়তকার কাগজটা থেকে এই ছোট বাহু সমদৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা অর্ধবৃত্ত কেটে নেওয়া হলো, অর্থাৎ এরকমভাবে কেটে নেওয়া হলো, এইটা কেটে ফেলে দেওয়া হলো। বলেছে বাকি কাগজ, অর্থাৎ এই যে বাকি যেটা থাকলো এই কাগজটার ক্ষেত্রফল কত। প্রশ্ন বোঝা গেছে। দেখো যখন কাটা হয়নি তখন কাগজটার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি কাগজটার ক্ষেত্রফল পেতাম। কেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে যখন কাগজটা কাটা হয়নি তখন কাগজটার ক্ষেত্রফল এইটা। এবার কাটা হচ্ছে মানে কাগজটা কিছুটা ছোট হচ্ছে, তাই মাইনাস। কতটা কাটা হচ্ছে? এই জায়গাটা, এই অর্ধবৃত্ত যেটা আছে সেটাকে কেটে নেওয়া হয়েছে। এই অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে 14। তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ হবে 7। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, এটা হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল। যেহেতু অর্ধবৃত্ত তাই এটাকে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এটার ক্ষেত্রফল হবে, পুরো বৃত্তের ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায়, যেখানে ব্যাসার্ধের মান হচ্ছে 7। বোঝা গেছে? তাহলে 18 গুণিতক 14 এটা রয়েছে, গুণ করতে পারো, ছোট সংখ্যা আছে কিন্তু আমি গুণ করব না। পাইয়ের ভ্যালু 22-এর 7, 7 স্কোয়ার মানে 7 গুণিত 7 লিখতে পারি, আর এখানে 1-এর 2 ছিল। 7 7 কাটলে 11 দুগুণে 22। আমি যদি এইখান থেকে 7 কমন নিই তাহলে দেখো পুরোটা থেকে 7 কমন নিলে এখান থেকে 7 চলে গেলে 18 দুগুণে 36, আর এখান থেকে 7 চলে গেছে গিয়ে পড়ে থাকছে 11, অর্থাৎ 7 গুণিতক 25। 7 গুণিতক 25 মানে 175। তাহলে বাকি কাগজের ক্ষেত্রফল 175 বর্গ সেন্টিমিটার, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। একটি ত্রিভুজের ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 6 সেমি এবং 8 সেমি হলে ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টি কত? দেখো ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের যে মধ্যমা তিনটে আছে সেই মধ্যমা তিনটে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। কি বললাম? একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ, এখানে তো কোনো ত্রিভুজ বলে দেয়নি। একটা ত্রিভুজ এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখাটা টানা হয় তাকে বলে মধ্যমা। কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখা টানা হয় তাকে বলে মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের 3টে মধ্যমা আছে, এই মধ্যমা 3টে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভরকেন্দ্র। এই ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 এই অনুপাতে ছেদ করে। শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা বেশি হয়, সেটা হচ্ছে 2, এবং এই ভরকেন্দ্র থেকে ভূমি পর্যন্ত দূরত্বটা কম হয়, এটা হচ্ছে 1। অর্থাৎ টোটাল দৈর্ঘ্য যদি 3 হয় তার মধ্যে এইটুকুনি দৈর্ঘ্য 2 এবং এখান থেকে ভূমি পর্যন্ত দৈর্ঘ্য 1 হয়। তাহলে ভরকেন্দ্রে মধ্যমা 2:1 অনুপাতে ছেদ হয়, এটা আমরা জানি। এবারে দেখো আমি এটাকে এইভাবে বলতে পারি যে ভরকেন্দ্র থেকে ভূমির দৈর্ঘ্য যা হবে তার দ্বিগুণ দৈর্ঘ্য হবে ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দৈর্ঘ্য, অথবা উল্টো কথা বলতে পারি শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব যা হবে ভরকেন্দ্র থেকে ভূমির দৈর্ঘ্য ঠিক তার অর্ধেক হবে। এখানে যদি 2 হয় তার অর্ধেক এটা। আমি যদি এইটুকুনি বুঝতে পারি তাহলে অঙ্কটা কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি আগে বলছি যে জিনিসটা কিভাবে আসছে, লাস্টে বলবো পরীক্ষার সময় এটা কিভাবে করা উচিত ছিল। দেখো আমি যদি একটা মান ধরি 4, শীর্ষবিন্দু থেকে দৈর্ঘ্য 4 আছে, শীর্ষবিন্দু থেকে দৈর্ঘ্য 4, আমি দেখতে পাচ্ছি শীর্ষবিন্দু থেকে দৈর্ঘ্য 2, ওরা বলছে 4, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 2 সেন্টিমিটার। 1-এর ভ্যালু 2 মানে এই জায়গাটা হচ্ছে 1-এর ভ্যালু, অর্থাৎ এটার ভ্যালু যা দেবে তার অর্ধেক ভ্যালু বলবো বাকিটার দৈর্ঘ্য। কি বললাম? যা ভ্যালু দেবে তার অর্ধেক অর্থাৎ 2 হবে বাকিটার ভ্যালু। তাহলে টোটালটার ভ্যালু কত হবে? 4 + 2 6। কেন? এটা 4, এটা 2, এটার ভ্যালু যদি 4 হয় 1-এর ভ্যালু 2 মানে এটা তাহলে 2 হতো, 4 + 2 6 হবে। ঠিক তেমন করে এটা যদি 6 দেওয়া থেকে তাহলে তার অর্ধেকটা হবে বাকিটার দৈর্ঘ্য, তাহলে 6 আর 3 9। আর একটা 8 সেন্টিমিটার, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব যদি 8 হয় তাহলে বাকিটা হবে এর অর্ধেক অর্থাৎ 4,
অর্থাৎ টোটালটা হবে 12। বলেছে এই যে মধ্যমা তিনটে এলো এদের যোগফল কত হবে, আমি দেখছি এদের যোগফল 27 হবে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। তাহলে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি কি করতে পারি, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি যেটা করলাম, এখানে যে বাহুগুলো থাকছে তার অর্ধেক আমি করছি, অথবা বলতে পারি এখানে যে টোটাল বাহুগুলোর যোগফল হবে কত 18, ঠিক তার অর্ধেক দেখো এইখানে হবে 4 আর 3 7 আর 2 9, তাহলে এই দুটোর যোগফল উত্তর হবে। তাহলে পরীক্ষার সময় আমি যখন এরকম অঙ্ক দেখব, এই তিনটে ফিগারকে যোগ করব, 4 আর 6 10 আর 8 18 লিখব, ঠিক তার অর্ধেক আমি এখানে লিখব, লিখে আমি উত্তর বলবো 27। এইটুকুনি কাজ তোমাদের পরীক্ষার সময় করতে হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন, একটি বস্তু বিক্রি করে লাভ হলো 320%, যদি বিক্রয় মূল্য অপরিবর্তিত রেখে ক্রয় মূল্য 25% বৃদ্ধি করা হয় তাহলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ হবে? দেখো এখানে লাভ বিক্রয় মূল্যের উপর বলে দিয়েছে। আমি বারবার বলছি, যদি লাভ কারোর উপর বলা না থাকে তাহলে আমরা ক্যালকুলেশন ক্রয় মূল্যের উপর করব, কিন্তু যদি বিক্রয় মূল্যের উপর লাভ বলে দেয় তাহলে বিক্রয় মূল্যের উপরে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে বলেছে একটা বস্তু বিক্রি করে 320% লাভ হলো, অর্থাৎ ক্রয় মূল্য যদি আমি 100 ধরি তাহলে প্রফিট হচ্ছে 320। কেন? লাভ হয়েছে 320। 100 টাকা ক্রয় মূল্য হলে প্রফিট যদি 320 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100-এ কিনে 320 প্রফিট হয়েছে, তাহলে 320 প্লাস 100 420 হবে বিক্রয় মূল্য। বোঝা গেছে? এবারে বলেছে যে ক্রয় মূল্য 25% বৃদ্ধি করা হলো বিক্রয় মূল্য অপরিবর্তিত রেখে, অর্থাৎ নতুন ক্রয় মূল্য কত হবে? নতুন ক্রয় মূল্য হবে 25% বৃদ্ধি হচ্ছে, আগে ক্রয় মূল্য 100 ছিল, এখন 25% বৃদ্ধি হলে ক্রয় মূল্য হবে 125। বিক্রয় মূল্য অপরিবর্তিত আছে, মানে নতুন বিক্রয় মূল্য আগেরটাই থাকবে, অর্থাৎ 420। তাহলে এখন লাভ কত? এখন লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমি বাদ দিই সেটা হচ্ছে 295 হয়েছে, 295 লাভ হচ্ছে। কিন্তু বলেছে লাভটা হিসেব করতে হবে বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য কত? 420। 420-র উপরে লাভ ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে 295, এটা ক্যালকুলেশন করলাম। বলেছে শতকরা লাভ কত, অর্থাৎ পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। এটা বলেছে অ্যাপ্রক্সিমেট আসন্ন মানে কত হবে, তোমাকে আসন্ন মানে হিসেব করতে হবে। শূন্য কাটো, দেখো এটা দিয়ে কাটার চেষ্টা করো, এটা কতটা সামনে যাচ্ছে, পুরো কাটছে না দেখতে পাচ্ছি, কিন্তু আমি দেখছি মোটামুটিভাবে এইটা 7 দিয়ে কাটতে পারে। 7 দিয়ে কাটছে না, 7 দিয়ে কাটলে 294 হয়, 7 দুগুণে 14, 4 4 7 28 29, অর্থাৎ 7 দিয়ে আমি কাটছি, ফিগারটা কাটলে 294 হতো, এখানে 295 আছে, অর্থাৎ 7 পয়েন্ট সামথিং এখানে আসার কথা। যেহেতু অ্যাপ্রক্সিমেট হয়েছে তাই আমি 7 ধরে এটা ক্যালকুলেশন করে বলবো যে অ্যাপ্রক্সিমেট 70% লাভ হবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন, 7 প্রশ্নে বলেছে কোনো ভগ্নাংশের লবকে 100% বাড়ানো হলো এবং হরকে 200% বাড়ানো হলো, যদি নতুন ভগ্নাংশটি 4/21 হয় তবে মূল ভগ্নাংশটি কত? খুব সোজা, আমি একটা জিনিস বলছি, এইভাবে তুমি যদি মনে মনে ক্যালকুলেশন করো তোমার কিন্তু আরও ফাস্ট হবে। লবকে 100% বাড়ানো হয়েছে, মানে লব যদি 100 থাকে আরও 100 বাড়ানো হয়েছে, মানে এখন হয়েছে 200। বোঝা গেছে? 100 থাকলে এখন 200 হয়েছে, অর্থাৎ রেশিওটা 1 থেকে 2 হলো, অর্থাৎ আগে যদি লব 1 থাকতো এখন 2 হয়েছে। আর হরটা বলছে 200% বাড়ানো হয়েছে, মানে 100 থাকলে 200 বাড়ানো হয়েছে, অর্থাৎ করা হয়েছে 300। 100 থাকলে 200 বাড়িয়েছে, তাহলে 300 হয়েছে, তাহলে হরের রেশিও 1:3 বলতে পারি। এগুলো মানে কি? অর্থাৎ লব যা ছিল তাকে আমি দ্বিগুণ করেছি এবং হর যা ছিল তাকে আমি 3 গুণ করেছি, তাই না? 1 ছিল 3 গুণ করেছি, 1 ছিল 2 গুণ করেছি। তাহলে আমি দেখব যে এখানে নতুন ভগ্নাংশ 4/21 হয়েছে, মানে এখানে এমন একটা অপশান আছে যে অপশানকে লবকে আমি 2 দিয়ে গুণ করলে এর লব পাওয়া যাবে এবং হরকে 3 দিয়ে গুণ করলে এর হর পাওয়া যাবে। আমি যদি প্রথম অপশান দেখি, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হবে
এবং হরকে 3 গুণ করা হয়েছে, অর্থাৎ এটা যা আছে তাকে যদি 3 দিয়ে গুণ করি হর 21 হবে, অর্থাৎ নতুন ভগ্নাংশ 4-এর 21 হবে, যেটা প্রশ্নে বলেছে। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন 8-এর প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসির এবি ও এসি বাহুর মধ্যে পি ও কিউ এমন দুটি বিন্দু যাতে পি কিউ সমান্তরাল বিসি, এপি লেস দেন এবি এবং এপি ইস টু এপি 7:3, এ কিউ ইস টু কিউসির মান কত? জটিল লাগবে যদি আঁকো, অঙ্কটা সোজা। একটা ত্রিভুজ আছে এবিসি, এই ত্রিভুজের মধ্যে এবি আর এসি বাহুর মধ্যে পি আর কিউ দুটো বিন্দু আছে, মধ্যবিন্দু না। পি আর কিউ দুটো বিন্দু এমনভাবে আছে যাতে পি কিউ বিসি এর সঙ্গে সমান্তরাল হয়। এপির মানটা এবির থেকে ছোট হয়, অর্থাৎ এবির মানটা যতটা হবে তার তুলনায় এপির মান ছোট হবে, এবং এবি ইস টু এপি 7:3। কী বলেছে? এবি এই টোটালটা যদি 7 হয় তাহলে এপি এইটুকুনি হবে 3। টোটালটা 7, এটা যদি 3 হয় তাহলে এইটুকুনির মান কত হবে? 4। কেন 3 + 4 টোটালটা 7 হয়। তাহলে আমি দেখতে পেলাম এপি ইস টু পিবি এটা হচ্ছে 3:4। আমরা জানি যদি এইটার সঙ্গে এইটা সমান্তরাল হয় তাহলে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা ছোট ত্রিভুজ আর একটা বড় ত্রিভুজ। এই ত্রিভুজ দুটো অর্থাৎ ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হবে। সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এইটা বাই এইটা, অর্থাৎ এই রেশিও যা হবে এইটা ইস টু এইটা এবং এইটা ইস টু এইটা, রেশিওটা একই হবে। তাহলে এপি ইস টু পিবি যদি 3:4 হয়, এ কিউ ইস টু কিউসি এটাও 3:4 হবে এবং পি কিউ ইস টু বিসি এটাও 3:4 হবে। অর্থাৎ করসপন্ডিং বাহুগুলোর রেশিও ইকুয়াল হবে যদি এইটার সঙ্গে এইটা প্যারালেল হয় এবং ট্রায়াঙ্গেল দুটো সিমিলার হচ্ছে। বোঝা গেছে? এবারে দেখো তোমাকে এখানে চেয়েছে এ কিউ ইস টু কিউসির মান কত। এ কিউ দেখতে পাচ্ছি 3 আর কিউসির মান দেখতে পাচ্ছি 4, অর্থাৎ এটার উত্তর হবে 3:4, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 6 বছর পূর্বে পি এর বয়স কিউ এর বয়সের অর্ধেক ছিল। 4 বছর পর তাদের বয়সের অনুপাত 3:5 হবে। কিউ এর বর্তমান বয়স কত? 6 বছর পূর্বে পি এর বয়স কিউ এর বয়সের অর্ধেক ছিল। দেখো পি আর কিউ এর কথা বলেছে, এইটা হচ্ছে বর্তমান বয়স। 6 বছর পূর্বে, তাই -6 করলাম। পি এর বয়স কিউ এর বয়সের অর্ধেক ছিল, অর্থাৎ কিউ এর বয়স যদি 2 থাকে পি এর বয়স তার অর্ধেক অর্থাৎ 1 হবে। 4 বছর পরে, অর্থাৎ এখান থেকে 4 বছর পরে এই রেশিও 3:5 হবে। এই দুটো রেশিওর মধ্যে টোটাল বছরের পার্থক্য কত? এইখান থেকে এটা 6, এখান থেকে এটা 4, অর্থাৎ মোট বছরের পার্থক্য হচ্ছে 6 + 4 10। এরও তাই এরও তাই। দেখতে পাচ্ছ এই রেশিও আর এই রেশিওটার মধ্যে বয়সের পার্থক্য 6 + 4 10 বছর। এটা আমরা ক্রস প্রোডাক্ট মেথডে অ্যাপ্লাই করব। ক্রস প্রোডাক্ট মেথড কি? দুটো রেশিও দেওয়া থাকবে এবং একটা যদি ভ্যালু থাকে তাহলে আমরা ক্রস প্রোডাক্ট করব। মানে এইটা ক্রস গুণ করব, এটা ক্রস গুণ করব, করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবো। 3 দুগুণে 6, 5 একে 5, 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, এটা এখানে লিখব। এটা ক্রস গুণ করব, এটা ক্রস গুণ করব। 3 × 10 = 30, 5 × 10 = 50, 50 থেকে 30 বাদ দিলে 20, অর্থাৎ 1-এর ভ্যালু হচ্ছে 20 বছর। এই যেটা 1-এর ভ্যালু বেরোবে সবসময় প্রথম রেশিওতে বসাতে হয়, এখানে বসালে কিন্তু অঙ্ক আসবে না। 1-এর ভ্যালু যদি 20 হয় তাহলে আমি এখানে 2-এর ভ্যালু কত পাবো? 2-এর ভ্যালু পেলো 40 বছর। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিউ এর বয়স ছিল 40 বছর। এই জায়গায় মানে কি? বর্তমান থেকে 6 বছর আগে, দেখেছো 6 বছর আগে কিউ এর বয়স ছিল 40। 6 বছর আগে যদি 40 থাকে তাহলে এখন কত হবে? এদিকে 6 বছর আগে মানে -6 করেছো, এখন আসছি মানে এদিকে +6, অর্থাৎ বর্তমানে বয়স হবে 40 + 6 46 বছর, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 10 আর 11 প্রশ্নে বলেছে একটি ফুটবল দল XYZ এর 7টি টুর্নামেন্টের ফলাফল নিচে দেওয়া হলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে 7টা টুর্নামেন্ট আছে, কতগুলো জিতেছে, কতগুলো হেরেছে এবং মোট খেলার সংখ্যা অর্থাৎ জয়ের সংখ্যা প্লাস পরাজয়ের সংখ্যা, মোট খেলার সংখ্যা এখানে দেওয়া আছে।
দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত যে প্রশ্নগুলো হয় যে কোন টুর্নামেন্টে জয়ের সংখ্যা সবচেয়ে বেশি, অথবা কোন টুর্নামেন্টে জয়ের সংখ্যা সবচেয়ে কম বা হারের সংখ্যা সবথেকে বেশি। আমরা আগে দেখে নেব যে টুর্নামেন্টগুলোতে কত পার্সেন্ট জিতেছে বা কত শতাংশ হেরেছে। মানে এই প্রথম টুর্নামেন্টে 8টা খেলা আছে, 8টা খেলার মধ্যে 5টায় জিতেছে। আমি এখানে জিত আর হারের পার্সেন্টেজ করতে চাইছি। প্রথম টুর্নামেন্টে 8-এর মধ্যে 5টা জিতেছে। 8-এর মধ্যে 5টা মানে কি, তোমরা এইভাবে ক্যালকুলেশন করে নেবে, 8-এর মধ্যে 5টা 100-র মধ্যে কত। 8-এর মধ্যে যদি 5টা হয় তাহলে 100-র মধ্যে কত হবে, 500/8। অ্যাপ্রক্সিমেট হিসেব করো, 500/8 মানে কত, 62%। 62% যদি জেতে তাহলে 100 থেকে 62 বাদ দিলে 38% হারবে। এই ক্ষেত্রে 8-এর মধ্যে 4টে জিতেছে, 8-এর মধ্যে 4টে জিতেছে মানে 50% জিতেছে, তাহলে 50% হেরেছে। এখানে 7-এর মধ্যে 5টা জিতেছে, 7-এর মধ্যে 5টা 100-র মধ্যে কত, মানে 500কে 7 দিয়ে ভাগ, মোটামুটিভাবে 70% জিতেছে, তাহলে 30% হেরেছে। এটা 9-এর মধ্যে 6টা জিতেছে, 9-এর মধ্যে যদি 6টা জেতে 100-র মধ্যে কত। এইভাবে জাস্ট ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করে নিও। এটা 33, মোটামুটি 33, 3 33 99, মানে 33 দুগুণে 66% জিতেছে, তাহলে 100 থেকে 66 বাদ দিলে 34% হেরেছে। এটাও তাই, 6-এর মধ্যে 4টে জিতেছে, তাহলে 100-র মধ্যে কত, এটাও যদি আমি কাটি এটাও আসছে 33 দুগুণে 66% জিতেছে, তাহলে ব্যালেন্স 34% হেরেছে। এখানে 6-এর মধ্যে 3টে জিতেছে মানে 50% জিতেছে, মানে 50% হেরেছে। আর এখানে 6-এর মধ্যে 2টো জিতেছে মানে 100-র মধ্যে কত, 100-র মধ্যে 33% জিতেছে, তাহলে বাকি 67% হেরেছে। এটা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে নাও। এবার কি প্রশ্ন এসছে সেটা দেখে নেওয়া যাক। দুটো প্রশ্ন দেখা যাচ্ছে, XYZ দলের পক্ষে কোন টুর্নামেন্ট সবচেয়ে ভালো আর কোন টুর্নামেন্ট সবথেকে খারাপ। দেখো সবচেয়ে ভালো টুর্নামেন্ট কোনটা হবে, যেটা সবচেয়ে বেশি জিতেছে সেটা হবে সবচেয়ে ভালো টুর্নামেন্ট। আর সবচেয়ে খারাপ টুর্নামেন্ট কোনটা হবে, সবচেয়ে বেশি হার যেটা হয়েছে সেটা হবে সবচেয়ে খারাপ টুর্নামেন্ট। তাহলে আমরা ওই 4টা থেকে দেখে নেব সবচেয়ে বেশি জিত কোনটায় হয়েছে আর সবচেয়ে বেশি হার কোনটায় হয়েছে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে সবথেকে বেশি জিত 70% আছে, এটা টুর্নামেন্ট নাম্বার 3-তে আছে। আর সবচেয়ে বেশি হার 67% আছে, এটা হচ্ছে টুর্নামেন্ট নাম্বার 7-এ। অর্থাৎ সবচেয়ে বেশি জিতেছে টুর্নামেন্ট নাম্বার 3 আর সবচেয়ে বেশি হেরেছে টুর্নামেন্ট নাম্বার 7-এ। এই দুটো খালি উত্তর আমাদের করে দিতে হবে। তাহলে সবচেয়ে বেশি জিত টুর্নামেন্ট নাম্বার 3 আর সবচেয়ে বেশি হার টুর্নামেন্ট নাম্বার 7। বুঝেছ? পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে দুটি সংখ্যার সমষ্টি 216 এবং তাদের গসাগু 27 হলে এমন কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে। দেখো গসাগু 27, আমি একটা সংখ্যা 27x আর একটা সংখ্যা 27y মনে করছি। এই দুটো সংখ্যার যোগফল দিয়েছে 216। আমি যদি 27টা কমন নিই তাহলে x প্লাস y এর মান হবে 216, তাহলে x প্লাস y এর ভ্যালু কত হবে 8। এখানে x আর y পরস্পর মৌলিক। আমরা যখন 27x 27y ধরছি তখন আমাদের জানতে হবে x আর y পরস্পর মৌলিক দুটো সংখ্যা। পরস্পর মৌলিক মানে হচ্ছে ওই দুটো সংখ্যার গসাগু করলে গসাগু 1 বেরোবে। বোঝা গেছে? তাহলে আমরা দেখব যে এমন দুটো সংখ্যা যাদের যোগফল 8 সেগুলো কি কি। সেটা 1 + 7 8 হতে পারে, 2 + 6, 3 + 5 বা 4 + 4। এই জোড়াগুলোয় কি হচ্ছে, সংখ্যাগুলোর যোগফল 8 হয়। আমি দেখব যে x আর y যেহেতু পরস্পর মৌলিক, তাহলে কোন দুটো সংখ্যাকে গসাগু করলে গসাগু 1 বেরোবে, যাকে আমি পরস্পর মৌলিক বলতে পারব। 1 আর 7 যদি গসাগু করি তাহলে গসাগু 1 বেরোবে, অর্থাৎ এরা পরস্পর মৌলিক। 2 আর 6-এর গসাগু করলে এটা 2 বেরোবে, তাহলে এরা পরস্পর মৌলিক না। 3 ও 5-এর যদি গসাগু করো এদের দেখবে গসাগু 1 আসছে। 4 আর 4-এর গসাগু 4 হয়, তাই এটা পরস্পর মৌলিক না। তাহলে পরস্পর মৌলিক হচ্ছে দুটো জোড়া সংখ্যা আছে, একটা হচ্ছে 1 7 আর একটা 3 5। এখানে বলেছে এমন কতগুলো জোড়া পাওয়া যাবে, আমরা দেখতে পাচ্ছি এরকম 2 জোড়া পাওয়া যাচ্ছে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে।
তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।